তো বলতেছিলাম যে আমরা পাঁচটা খুব ক্রুশাল জিনিস নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে আমাদের আইএলটিএস স্পিকিং এর ওভারঅল টেস্ট ফরম্যাট। আমাদের যে স্পিকিং টেস্ট হয় সেই টেস্টের ফরম্যাটটা আসলে কি, এই পরীক্ষাতে কি হয়, কিভাবে হয়, তারপর পরীক্ষার স্ট্রাকচার কি, পার্ট কি, কোন পার্টে কি হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড, আমাদের স্পিকিং টেস্টের মার্কিং ক্রাইটেরিয়া, এই টেস্টে আমাকে কিভাবে স্কোর দেওয়া হয়, কিভাবে আমাকে মার্ক দেওয়া হয়। আমরা যে ব্যান্ড পাই না, বলি যে ব্যান্ড 5, ব্যান্ড 6, ব্যান্ড 7, এই স্কোর গুলো আমাদেরকে কিভাবে দেওয়া হয়, কিভাবে আমাদের মার্ক দেওয়া হয়, কোন পার্টের জন্য কত মার্ক বরাদ্দ থাকে, অ্যালোকেটেড থাকে, এই সব কিছু আমরা ডিসকাস করব। থার্ড, আমাদের স্পিকিং অথবা ওভারঅল স্পিকিং এর কিছু শত্রু আছে। এই এনিমিজরা কারা, যাদের কারণে আমরা আইএলটিএস স্পিকিং এ ভালো করতে পারি না, অথবা ইংলিশ স্পোকেন নিয়ে আমরা স্ট্রাগল করতে হয়, এই শত্রুগুলা কি কি, এগুলো একটু আমরা ডিসকাস করবো। সেই শত্রুগুলাকে আমরা কিভাবে মোকাবেলা করব সেটা নিয়ে হচ্ছে আমরা ফোর্থ পার্টে ডিসকাস করব। ওভারকামিং ব্যারিয়ার্স, বা কিভাবে আমাদের স্পিকিং এর প্রবলেম গুলো আমরা সলভ করব সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর ফিফথ পার্টে টেস্ট ডে বেসিক্স, আমাদের স্পিকিং টেস্টের দিন একদম যেসব জিনিস হবেই ম্যান্ডেটরি, সেইগুলা কিভাবে আমরা আরো ভালো ডিল করতে পারি, যেহেতু জিনিসগুলো আমরা জানি যেটা হবেই, তা আমরা সেটার জন্য কিভাবে প্রিপেয়ার্ড থাকতে পারি এটা নিয়ে আমরা ডিসকাস করবো। আহ ধরেন আমাদের লাইফে কিছু কয়েক রকম মানুষ আছে, যেমন আমাদের ফ্রেন্ডস আছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স আছে। আচ্ছা, তারপর দেখা যায় আমাদের কিছু অফিসিয়াল সম্পর্ক আছে, আমাদের অফিসের কলিগ আছে, অফিসের বস আছে, সিনিয়র ম্যানেজার আছে, জুনিয়র আছে আমার আন্ডারে এক্সিকিউটিভ, এরকম অফিসিয়াল কিছু রিলেশনস আমাদের থাকে। আচ্ছা, আর থার্ড হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্টস। আমরা সমাজে চলতে ফিরতে অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়, তাদের সাথে আমাদের পরিচিতি আছে, বাট তারা ডিরেক্টলি আমাদের ফ্রেন্ডও না, আমাদের ফ্যামিলি মেম্বারও না, অথবা তাদের সাথে আমাদের অফিসিয়াল সম্পর্কও নেই। তাদের সাথে আমাদের জাস্ট খুবই, খুব বেশি ফ্রেন্ডলি সম্পর্কও নাই, আবার খুব বেশি অফিসিয়াল সম্পর্কও নাই। এখন আপনারা একটা কুইজ, ছোট্ট একটা কুইজ সলভ করেন। প্রথম ওয়ার্ডটা আমি লিখলাম ফর্মাল, সেকেন্ডটা লিখলাম সেমি ফর্মাল, আর থার্ডটা লিখলাম ইনফর্মাল। আপনার একটা ছোট্ট ম্যাচিং টাস্ক করেন তো, যে কাদের জন্য আমি কোনটাকে চুজ করব, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কি ফর্মাল, সেমি ফর্মাল নাকি ইনফর্মাল, অফিসিয়াল রিলেশনস কোনটা, সোশ্যাল কন্ট্যাক্টস কোনটা, একটু আপনারা বলেন তো দেখি। আপনার সাথে একটু কথা বলি তো এটা নিয়ে, যে কার জন্য কোনটা অ্যাপ্লাই করব, বলেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য আমরা কোনটা করবো? ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সেমি ফর্মাল? ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কি কিছুটা ফর্মালিটি আছে নাকি আবার, নাকি একদমই ইনফর্মাল? আমরা একদম ক্যাজুয়াল, কি রে কি খবর, কেমন আছো, ভাত খাইছো, রাত্রেবেলা ঘুম হইছে, একটা দুষ্টামি করি, একটা জোক করি, খোঁচা দেই, হাসি ঠাট্টা করি, সবকিছু করি, তাই না? তাদের সাথে আমাদের একদম ক্যাজুয়াল সম্পর্ক। তার মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে একটা ইনফর্মাল সম্পর্ক। অফিসিয়াল রিলেশনস, তাদের সাথে কেমন সম্পর্ক, ফর্মাল নাকি সেমি ফর্মাল? ভেরি গুড। অফিসের মানুষজনের সাথে আমাদের ফর্মাল সম্পর্ক। এই একজন বলছেন আবার সেমি, সেমি কিভাবে হয়? অফিসের সাথে কি আমি মাঝে মাঝে ইয়ার্কি করি, আচ্ছা হ্যাঁ হইতে পারে কারোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, তার সাথে আমি কিছুটা ইয়ার্কি করতে পারি, বাট আমার বসের সাথে আমি ইয়ার্কি করতে পারবো?
দুষ্টামি করতে পারবো না। তার সাথে একটা ফর্মাল সম্পর্ক মেনটেন করতে হয়। তো অফিসিয়াল যত রিলেশনস, এটা আসলে মেইনলি ফর্মাল। হয়তো কেউ আমাদের ক্লোজ হয়ে যাইতে পারে, তার সাথে ভিন্ন সম্পর্ক, ওটা ডিফারেন্ট জিনিস। বাট ইন জেনারেল অফিসিয়াল রিলেশনস সবসময় ফর্মাল রিলেশনশিপ। তাহলে লাস্ট যেটা আছে সোশ্যাল কন্ট্যাক্টস। সমাজে উঠতে বসতে কিছু মানুষের সাথে আমাদের চেনা জানা হচ্ছে, পরিচয় হচ্ছে। হয়তো ডিরেক্ট আমার না, বাট দেখা যাচ্ছে যে আমি একজন ডক্টর, একজন ডক্টর, তিনি আমার সাথে বেশ অনেক বছর ধরে পরিচিত, অথবা পরিচিতও না। আমি একটা ডক্টরের চেম্বারে গেছি ডাক্তারকে আমার অসুখ বোঝায় বলার জন্য। এই ডক্টর আমার ফ্যামিলি না, উনি আমার ফ্রেন্ডও না, উনি আমার অফিসের কেউ না, উনি আমার সোশ্যাল কন্ট্যাক্ট। ওনার সাথে আমি খুব বেশি ফ্রি না, আবার খুব বেশি ফর্মালও না। ওনার সাথে একটা ইজি সম্পর্ক আমার, যেটা কিছুটা ফর্মাল, কিছুটা ইনফর্মাল, সব মিলায় এনার সাথে আমার সেমি ফর্মাল সম্পর্ক। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমার কাজ 50% ডান। কারণ আইএলস এ আমি যখন স্পিকিং টেস্ট দিব, যিনি আমাকে ইন্টারভিউ করবেন ওনার সাথে কি আমার ফর্মাল সম্পর্ক, উনি কি আমার অফিসের বস, নাকি উনি আমার ফ্যামিলি মেম্বার? ওনার সাথে আমার সম্পর্কটা কেমন বলেন তো? ভেরি গুড, ইব্রাহিম ভাই বলছেন সেমি ফর্মাল, ভেরি গুড। সেমি ফর্মাল না ভাইয়া, তামিম ভাইয়া সেমি ফর্মাল, তামিম মোহাম্মদ রেজা ভাইয়া সেমি ফর্মাল সম্পর্ক। উনি আমার অফিসিয়াল কেউ না, ওনার সাথে আমার অফিসের কোনো মানে প্রফেশনাল কাজ নাই। আবার উনি আমার ফ্যামিলি মেম্বারও না, ফ্রেন্ডও না। ওনার সাথে ওনাকে আমার ভয় পাওয়ার কিছু নাই, সিম্পল কথা। আইএলস এর এক্সামিনারকে ভয় পাওয়ার কিছু নাই। উনি একটা মানুষ, ওনার সাথে আমার বসে 15 মিনিট গল্প করতে হবে। জিনিসটা মাথায় সেট করে ফেলেন। আইএলস এর যিনি এক্সামিনার, তার সাথে আপনি 15 মিনিট গল্প করার জন্য বসতেছেন, একটা আড্ডা দেওয়ার জন্য বসতেছেন। হ্যাঁ, যেহেতু উনি আপনার ফ্রেন্ড না, ফ্যামিলি না, তাই আপনি খুব ক্যাজুয়াল হইতে পারবেন না, আপনি তো ল্যাটায় শুয়ে থাকতে পারবেন না, তার সাথে ইয়ার্কি করতে পারবেন না, জোক করতে পারবেন না, তাকে পাল্টা প্রশ্ন করতে পারবেন না। বাট তিনি আপনাকে যে প্রশ্নগুলো করবেন সেটা আপনি সুন্দর করে অ্যান্সার করবেন, কোনো ভয় ছাড়া। আমি বারবার ভয় শব্দটা আনতেছি কারণ আমাদের মেইন যে শত্রু আইএলস সেটা হচ্ছে ভয়। স্পেশালি স্পিকিং এর সময় আমাদের কিছু এক্সট্রা ভয় আসে। এই ভয়গুলোর কারণে আমার যে নর্মাল পারফরমেন্স আমি সেটাও দিতে পারি না। আমি তার থেকেও দেখা যায় খারাপ পারফর্ম করি। আমি যতটুকু কথা বলতে পারতাম তার থেকে কম কথা বলি, এবং সেটা নিয়ে পরে আফসোস করি। ইস, আরো অনেক কিছু বলতে পারতাম, নার্ভাস হয়ে গেছিলাম, টেনশনে পড়ে গেছিলাম, তাই না? তাহলে আইএলস এর যিনি এক্সামিনার, তিনি সব সময় আমার জন্য একজন ফ্রেন্ডলি, একজন ফ্রেন্ডলি কন্ট্যাক্ট, শেষ। ওনার সাথে আমার একটা ফ্রেন্ডলি কনভারসেশন হবে, আর কিচ্ছু না। বুঝতে পারছেন সবাই? তাহলে তো আমরা পেয়ে গেলাম যে আইএলস এর এক্সামিনারের সাথে আমি আসলে মেইনলি একটা ফ্রেন্ডলি চ্যাট করতে যাব। সিম্পল ভাষায় একদম একটা ফ্রেন্ডলি চ্যাট, একটা ফ্রেন্ডলি কনভারসেশন। উনি একজন মানুষ, খুব স্বাভাবিক একজন মানুষ। উনি আমার টিচার না, উনি আমার বস না, উনি আমার ফ্রেন্ড না, কিচ্ছু না। সিম্পল একটা মানুষ। উনি আমার ব্যাপারে কিছু জানতে চান, ওনার কিছু প্রশ্ন আছে, উনি আমার থেকে জানতে চান। উনি কোয়েশ্চেন করবেন, আমি অ্যান্সার করবো। এখানে আর কোনো ভয় নাই, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, ব্যাস একদম রিল্যাক্সড। একটা ফ্রেন্ডলি চ্যাট অথবা কনভারসেশন, এটাই হচ্ছে আইএলস স্পিকিং এর টেস্ট ফরম্যাট। ভালো করে মাথায় রাখেন, আইএলস স্পিকিং টেস্টের ফরম্যাটটা হচ্ছে একটা ফ্রেন্ডলি চ্যাট অথবা ফ্রেন্ডলি কনভারসেশন, এবং এটাই, এর বাইরে আমরা এটাকে আর কোনো সিরিয়াস হিসেবে দেখবো না। একটা লোক আমার সাথে গল্প করতে আসছে, শেষ। তার সাথে আমি কিছুক্ষণ গল্প করবো, তাকে সময় দিব। আচ্ছা, তো যারা পরীক্ষা দিছেন, যারা দেন নাই, যারা হয়তো মাত্র প্রিপারেশন শুরু করতেছেন, সবার জন্য আমি একটা জিনিস বলি। এখানে একজন এক্সামিনার থাকে, একজন ক্যান্ডিডেট থাকে, একটা ওয়ান টু ওয়ান কনভারসেশন হয়। একজন এক্সামিনার থাকবেন, একজন ক্যান্ডিডেট থাকবেন, আপনার সাথে শুধু একজন টিচারই থাকবেন। আচ্ছা, উনি আপনাকে কোয়েশ্চেন করবেন,
আপনি ওনার কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন। ঠিক আছে? And কতক্ষণের জন্য আপনাদের আড্ডা? আপনাদের আড্ডা চলবে 15 মিনিটস, একদম কাটায় কাটায় 15 মিনিটস। এর থেকে একটু কম হইতে পারে, 20-30 সেকেন্ড, এর চেয়ে বেশি হবে না। 15 মিনিটের মধ্যে যদি কথাবার্তা শেষ না হয়, এমনি পরীক্ষা শেষ হয়ে যাবে। ওটা নিয়ে টেনশনে কিছু নেই, পরীক্ষা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন পরীক্ষাটা কয় ভাবে হয়? এক সময় শুধুমাত্র সামনে বসে পরীক্ষা হইতো, আমরা বলি ফেস টু ফেস। একসময় সামনে বসে পরীক্ষা হইতো, এক্সামিনার সামনে বসতেন, আপনি সামনে বসতেন, দুজন মিলে কথা বলতেন, শেষ। করোনার সময় থেকে ভার্চুয়াল ইন্টারভিউটা পপুলার হয়েছে। ভার্চুয়াল ইন্টারভিউ হচ্ছে এক্সামিনার দূরে থাকবেন, আপনি ওনার সাথে ল্যাপটপে কথা বলবেন। আপনার বাসার ল্যাপটপে না, আপনি যেখানে আইএলটিএস এর এক্সাম দিবেন সেই এক্সাম সেন্টারে একটা ল্যাপটপ থাকবে, আপনাকে বসাই দিবে। আপনি দেখবেন যে স্ক্রিনের মধ্যে এক্সামিনার সাহেব বসে আছেন, আপনাকে হাই দিচ্ছেন, হ্যালো দিচ্ছেন, এভাবে আপনার সাথে কথাবার্তা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটাকে বলা হয়, রাকিবুল ভাই জিজ্ঞেস করছেন, ইজ ইট কল্ড কম্পিউটার বেসড? না, এটাকে কম্পিউটার বেসড বলা হয় না, এটাকে বলা হয় ভার্চুয়াল ইন্টারভিউ। আপনি যদি কথার কথা পেপার বেসড আইএলটিএস এক্সাম দেন, তাহলে আইএলটিএস এক্সাম তো দুইটা, দুইটা ওয়েতে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি খাতা কলমে পরীক্ষা দিবেন, যেটাকে বলে পেপার বেসড, আর একটা হচ্ছে আপনি কম্পিউটারে পরীক্ষা দিবেন, সেটা হচ্ছে কম্পিউটার বেসড। আপনি যেটাই দেন, আপনাকে ইদার ফেস টু ফেস ইন্টারভিউ করবে অথবা ভার্চুয়াল ইন্টারভিউ করবে, দুইটার একটা ওয়েতে আপনাকে ইন্টারভিউ করবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা একটু আবার ব্যাক করি। তো এখানে আসলে আমার মানে যাচাই করা হয় কোন চারটা জিনিস, এটা মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি কি। আমরা যদি চিন্তা করি যে ভাই আমাকে মার্ক দিবে কিসের ভিত্তিতে, আচ্ছা, মার্কিং ক্রাইটেরিয়া আগে ডিসকাস করবো নাকি আগে শত্রুগুলা ডিসকাস করবো? যে আইএলটিএস পরীক্ষায় আমাদের শত্রু কারা কারা, কাদের জন্য আমি পরীক্ষা দিতে পারি না ঠিক মতন করে? বলেন তো কোনটা ডিসকাস করলে ভালো হবে? আচ্ছা, এনিমিস, মার্কিং ক্রাইটেরিয়া, এনিমিস, এনিমিস, এনিমিস। আচ্ছা, এনিমিস। আচ্ছা, আমি মনে কি আমি একটু আগে এনিমি গুলা নিয়ে কথা বলি, কারণ এনিমি গুলা ইম্পর্টেন্ট তো। আমরা কি এনিমি গুলা নিয়ে কথা বলি? আচ্ছা, তো আমাদের সবচেয়ে কমন এনিমি, ক্লাসিক এনিমি কারা, সেটা একটু আমরা ঠিক করে নিই। আসেন, সবচেয়ে বড় শত্রু আমি নিজে। আমার পরীক্ষা খারাপ হওয়ার সবচেয়ে বড় কারণ আমি নিজে। এনিমিস ইন আইএল স্পিকিং, আমি নিজে কেন বলেন তো? কারণ পরীক্ষায় ভালো করবো না খারাপ করবো, এটা মেজরিটি অংশ আমার উপর ডিপেন্ড করে। এবং আমার কিসের উপর ডিপেন্ড করে? আমি কেমন প্রস্তুতি নিচ্ছি, আমি কিভাবে প্রিপারেশন নিচ্ছি। আমি যদি প্রিপারেশন কোনো মতে নেই, প্রিপারেশন কমপ্লিট না করি, খুব ফ্যান্টাসি আছে যে ভাই হ্যাঁ বিদেশে যাইতে হবে, খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, একটা ভালো জব পাইতে হবে, মাইগ্রেট করব, ইয়া করব, কিন্তু ভাই পড়তে গেলে একটু অলসতা লাগে। আচ্ছা, 10 মিনিট পড়ছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, একটু দেখি তো ফেসবুকে কি দিছে। হ্যাঁ, আমি তো আবার খুব ভিআইপি, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, দেখি তো ট্রাম্প আমাকে কি মেসেজ দিছে। ও, ট্রাম্প দেয় নাই এখনো? আচ্ছা, কে দিছে? মোদি দিছে? আচ্ছা, মোদি কি বলছে এটা? ও, পুতিন হচ্ছে আমার ছবিতে আবার কমেন্ট করছে। আমরা করি না এগুলা, আমরা তো খুব ভিআইপি মানুষ। আমাদের সবচেয়ে বড় শত্রু ল্যাক অফ প্রিপারেশন, প্রস্তুতির অভাব। আমি গ্যারান্টি করে বলতে পারবো যতজন খারাপ পরীক্ষা দেয়, তাদের মেজরিটি প্রিপারেশন ঠিক মতো না নেওয়ার কারণে পরীক্ষাটা খারাপ হয়। এই একই মানুষগুলা যদি প্রিপারেশনটা ভালো মতন নিত, পরীক্ষাটা অনেক অনেক ভালো হইতো। কারো কি এটা নিয়ে কোনো দ্বিমত আছে? ও আচ্ছা, আরেকজনকে ইলন মাস্ক কল দিছিল না? আচ্ছা, বলেন তো, যদি
মানে এমন মানুষ আপনারা দেখছেন কিনা বা আপনারা নিজেরাই আছেন কিনা, যে আপনারা ফিল করেন যে ভাই যদি আমি জাস্ট একটু ভালো মতন পড়তাম, আমি দিনে 3-4 ঘন্টা করে সময় দিতাম আইএলসে, আমার পরীক্ষাটা খারাপ হইতো না। অথবা আমি আইএলস এর প্রিপারেশন নেওয়া শুরু করছি আজকে 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে আমি কি পড়তেছি যে আমার এখন পর্যন্ত আমি পরীক্ষা দিতে পারতেছি না, আমার এখনো বলে প্রিপারেশন নেওয়া হয়নি। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি দিনে 10 ঘন্টা কাজ করেন, একটা কাজ আপনি একদিনে শেষ করতে পারবেন। আপনি যদি দিনে 1 ঘন্টা কাজ করেন, ওই সেম কাজটা আপনি 10 দিন লাগবে করতে। আমরা ঐকিক নিয়ম অঙ্ক করছি না ছোটবেলায়, যে একটা কাজ 10 ঘন্টা করে, যদি দিনে 10 ঘন্টা করে কাজ করি, কাজটা শেষ করতে লাগে একদিন। আর যদি দিনে আমি 1 ঘন্টা করে কাজ করি, তাহলে কাজটা করতে লাগবে 10 দিন। এটা আপনাকে ঠিক করতে হবে ভাইয়া বা আপু, যে কাজটা আমি কতক্ষণে করব। কাজটা কি আমি আমি আমার হচ্ছে গিয়ে, কথার কথা, আমি একটা আমার লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি না থাকে ভাই, প্রিপারেশন হবে না। 1 নম্বর লক্ষ্য, কোন দেশে যাব, এই দেশে যাব, আচ্ছা এখানে কোন ইউনিভার্সিটিতে যাব, এটা নিয়ে আগে একটু মানে জাস্ট একটা একটা প্যাশন যাতে ডেভেলপ করে, যে ভাই আমার না ভার্সিটিটা খুব ভালো লাগছে, আমি ওদের ফেসবুক পেজে গেছি, খুব সুন্দর সুন্দর ছবি দেখছি, ইউটিউবে গেছি, ভার্সিটির স্টুডেন্টদের কি সুন্দর ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, এই ভার্সিটিতে আমাকে পড়তেই হবে। তাইলে আমার এখানে কবে অ্যাপ্লাই করা যাবে? সামনের সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করা যাবে। তাইলে ভাই কখন অ্যাপ্লিকেশন করতে হবে? ফেব্রুয়ারির মধ্যে, মার্চের মধ্যে। তাইলে ভাই যেমনে হোক, এখন নভেম্বর মাস, আমি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার আইএলটিএস পরীক্ষা দিতে হবে। সামনে 3 মাস আছে, 3 মাসে আমি ডেইলি ক্লাস করব 3 ঘন্টা, বাসায় পড়বো 3 ঘন্টা, অথবা ক্লাস করব 1.5 ঘন্টা, বাসায় পড়বো 6 ঘন্টা। এই ইয়াটা একদম মানে ফিক্স করে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। আমার বন্ধুর বিয়ে, আমার বড় বোনের বিয়ে, ওর হচ্ছে ওরা সবাই ট্যুরে যাচ্ছে, ডিসেম্বর মাসে ঘুরতে যাচ্ছে, ও এটা করতেছে, এই সব টোটালি মাথার থেকে বাইরে। জাস্ট ভাই আমার 3টা মাস, আমার লাইফে আমি এত বছর কি করছি কোনো কিছু ম্যাটার করে না, 3টা মাস আমি আমার যা করব, এটার আউটপুট আমি বাকি 30 বছর ভোগ করতে পারবো। যদি এটা করতে পারি তাহলে আর কোনো টেনশন নেই, ব্যাস। আচ্ছা, একজন বলছেন যে অলরেডি 3 মাস। আচ্ছা দেখেন, এই 3 মাস কিন্তু একসময় 3 বছর হয়ে যায়। অনেকের ক্ষেত্রে 3 বছর 4 বছর গড়াইছে, তারপরও আইএলটিএস শেষ হয়নি। এই খুব ডেঞ্জারাস জিনিস, এটা কইরেন না, এই ট্র্যাপে পড়লে শেষ। আচ্ছা, জিজ্ঞেস করছেন ভাইয়া ক্যান ইউ গিভ আস আ প্রপার আইএলটিএস রুটিন? হ্যাঁ, আমি যারা ফুল কোর্সে আছে তাদেরকে আমি আইএলটিএস এর রুটিন করে দিচ্ছি একেবারে ডে ইয়া ধরে, দিন হিসেবে, ক্লাস হিসেবে, কতক্ষণ ক্লাসে সময় দিবেন, কতক্ষণ বাসায় আপনি সেলফ প্রিপারেশন নিবেন, সবকিছু আমি তো ভোরে রুটিন বেঁধে দিই মানুষকে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আবার তাহলে পড়ায় আসি। তো প্রথম শত্রু হচ্ছে কে? ল্যাক অফ প্রিপারেশন। আচ্ছা, যদি প্রিপারেশন কম নেই, তাহলে কি আমি ঠিক মতন প্র্যাকটিস করতেছি, নাকি প্র্যাকটিসও কম হচ্ছে বলেন তো? আমি যদি প্রিপারেশনই কম নেই, তো অটোমেটিক্যালি আমার প্র্যাকটিস আমার কম করা হচ্ছে। যে পরিমাণ আমি প্র্যাকটিস করতে পারতাম, তার চেয়ে আমি অনেক কম প্র্যাকটিস করতেছি। আচ্ছা, আমি যদি কম প্র্যাকটিস করি, তখন অটোমেটিক্যালি কি হয়, যে জিনিসটা আমরা কম পারি, কম করি, কম বুঝি, সেটা কি আমাদের মানে ইজি লাগে নাকি কঠিন লাগে? সেটা আমাদের ডিফিকাল্ট। যেটা আমরা যত কম প্র্যাকটিস করি, যত কম পারি, তত বেশি ডিফিকাল্ট লাগে। এটা কি কমফোর্টেবল লাগে নাকি আনকমফোর্টেবল লাগে, যে জিনিসটা আসলে ভাই এটা করতে ইচ্ছা করতেছে না? এটা আমাদের আনকমফোর্টেবল লাগে, যে ভাই আমার এই ইয়াটা পড়তে ভাল লাগে না ভাই, আরাম পাই না। আমার ইয়া খুব ভালো লাগে, লিসেনিং খুব ভালো লাগে, কিন্তু ইয়া পাই না, মানে এটাতে স্পিকিং করতে কেমন ভাই কমফোর্টেবল লাগে না, কেমন যাই লাগে ভাই। আমাদের সোশ্যাল কিছু প্রবলেম আছে। আমাদের খুব বাজে একটা স্বভাব হচ্ছে, আমরা পাবলিক শেমিং করি। পাবলিক শেমিং মানে সবার সামনে লজ্জা দেওয়া। আমরা এই কাজটা খুব বেশি করি, যে মানুষ ইংলিশে কথা বলতে চেষ্টা করতেছে, অনেক আছে না, যে ইয়া হয়তো ফ্রেন্ডের সাথে রাস্তায় দাঁড়ায় ইংলিশ প্র্যাকটিস করতেছে, অথবা দুইটা ফ্রেন্ড মিলে ঠিক করছে যে ভাই আমরা এখন থেকে সবসময় ইংলিশে কথা বলবো। তো রাস্তায় হয়তো বাসে বসে দুজন মিলে ইংলিশে কথা বলতেছে, পাশের থেকে প্যাসেঞ্জাররা তাকায় থাকে না, যে এরা কি করে,
বা এরা আবার ইংলিশে কথা বলে, অথবা আত্মীয় স্বজন বাঁকা চোখে তাকায় না যে কাম পাও না, তুমি ঢং করো না, এই ইংলিশ মারা মানে ইংলিশে কথা বলতেছো কেন, তোমার খায় দায় কাজ কাম নেই, বাংলা বলতে পারো না, ঢং ফুটানি এসব বলো। এই যে আমাদের পাবলিক শেমিংটা খুবই বাজে জিনিস। এইটার কারণে আমরা লজ্জার চোটে ইংলিশ বলতে পারি না, আমরা শাই হয়ে যাই, খুবই লজ্জা থাকে আমাদের মনে। মানে এত লজ্জা পাই আমরা যে আমাদের আর মুখ দিয়ে কথা বাইর হয় না। এই তখন কি আসে, তখনই সমস্যা হচ্ছে হেজিটেশন, যে ভাই হ্যাঁ ঠিক আছে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি, বাট সবার সামনে কি ইংলিশে কথা বলার প্র্যাকটিস করা দরকার আছে? থাক না, নাই প্র্যাকটিস করি, ক্লাসেই প্র্যাকটিস করবো। অটোমেটিক্যালি আপনি আপনার প্র্যাকটিস টাইম কমায় ফেলতেছেন। আপনি প্র্যাকটিস করতে পারতেন, ক্লাসে 1.5 ঘন্টা করছেন, ক্লাসের বাইরে আপনি আরো 6 ঘন্টা প্র্যাকটিস করতে পারতেন, বাট আপনি সেটা নিয়ে এখন ইতস্তত করতেছেন, আপনি হেজিটেশনে আছেন, ভাই মানুষ লজ্জা দিবে, ভাই লজ্জা লাগে, কথা বলতে পারবো না, আপনার কাছে নার্ভাস লাগে, আপনি হেজিটেশনে পড়ছেন, আপনার কাছে নার্ভাস লাগে, এ ভাই ইংলিশে কথা বলার চিন্তা আসলেই ভাই ভাল লাগে না, এই মাথাটাতে ব্যথা হয়েছে। বাংলায় আমি কি সুন্দর কথা বলি, কাঁপায় ফেলি, মানুষজন হাসায় দেই সবাইকে, ইংলিশে কথা বলতে গেলে নার্ভাস লাগে, টেনশন হয় খালি খালি, গলা শুকায় যায়, মাথা কাজ করে না, মাথা হ্যাং করে, তাই না? অনেকে তো মাথা আবার হ্যাং করে, বাংলায় লিখি এটা, যে ভাই কি বলবো, কি প্রশ্ন করছে, কিছুই বুঝি না, মাথা আমার হ্যাং হয়ে গেছে। এই হ্যাং হইলে যেমন ফোন আর কাজ করে না, আমরা সেরকম হ্যাং হয়ে যায় মাথা। হ্যাঁ এক্স্যাক্টলি, আলামিন ভাই বলছেন উৎসাহ দেওয়ার মতো লোক নেই, আসলেই নেই, আমাদের কেউ উৎসাহ দেওয়ার মতো, উৎসাহ দেয় না, বাট নিরুৎসাহিত করার জন্য অনেকে আছে, যে আমাদেরকে ডিমোটিভেট করে, যে এই কিসের ইংলিশ পড়ো, কি পড়ো না পড়ো, এসব দিয়ে কোনো কাজ আছে, কিসের বিদেশ যাবা, তোমার ফ্যামিলিতে কেউ বিদেশ যেতে পারেনি, তুমি বিদেশ যাবা, তোমার এসএসসি রেজাল্ট এটা, এইচএসসি রেজাল্ট এটা, হ্যাঁ তোমরা কি ইয়া করতে পারবে নাকি, হ্যাঁ তোমাকে দিয়ে হবে না। তো দেখেন, এইসব জিনিস একটু ইগনোর করতে হয় আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রবলেম গুলো আমরা, আমাদের শত্রু কারা কারা, আমরা সব নোট করতেছি। আচ্ছা, এগুলো তো আমাদের পরীক্ষার আগের শত্রু, পরীক্ষার কিছু পরীক্ষার দিন কিছু শত্রু আছে, এই সেকেন্ডারি শত্রু, এটা তো প্রাইমারি শত্রু। পরীক্ষা দিন আবার শত্রুকে, পরীক্ষা দিন হচ্ছে হায় হায় আজকে তো পরীক্ষা, এই টেস্ট মোড, ফিয়ার, আমি পরীক্ষার মুডে চলে গেছি, পরীক্ষা হায় হ্যাঁ আজকে পরীক্ষা, হায় হায় ভাই কিচ্ছু তো পড়ি নাই, ইস রে 6 মাস ধরে প্রিপারেশন নিচ্ছি, একটু যদি ঠিক মতন পড়তাম, কেন পড়ি নাই, তো বাস খাবো পুরা শেষ, কি যে হবে, আল্লাহ, মানে আর ভাল লাগে না তখন, মানে আজকে আজকে যদি পরীক্ষা নাই হইতো, আজকে যদি হরতাল হইতো, আজকে যদি ব্রিটিশ কাউন্সিল থেকে একটা মেইল দিত যে ভাই আজকে পরীক্ষা হবে না, যদি আইডিপি বলতো যে ভাই আজকে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, এই পরীক্ষার স্ট্রেসটা খুব মারাত্মক, এটাকে আমরা বলি টেস্ট মোড ফিয়ার। তার সাথে আরো কিছু সমস্যা আছে, যে একে তো আমি ভয় পাই গেছি, আজকে পরীক্ষা, গলা শুকায় গেছে, খাইতে পারতেছি না, সকাল থেকে 3বার টয়লেটে গেছি, এত বেশি আমার টেনশন। ফর্মালিটি এবং এক্সেস ফর্মালিটি, আমরা যদি প্রপার গ্রামার বলি এক্সেসিভ ফর্মালিটি, আমরা অতিরিক্ত ফর্মাল হয়ে যাই, যে ভাই আমার এক্সামিনার তো মনে হয় যেন মানুষ না, মানে এক্সামিনার হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে ভিআইপি, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের থেকে উনি ইম্পর্টেন্ট, ভাই ওনার সামনে গেলে ও ভক্তি লজ্জা, কথাই বাইরে হয় না মুখ দিয়ে, এত বেশি ফর্মাল। ওই যে বলছি, যে আমরা যখন অফিসের বসের সামনে দাঁড়াই, অফিসের বসের সামনে আমাদের এমনি নরম থাকতে হয়, চুপচাপ থাকতে হয়, বাট আইএলটিএস এর এক্সামিনার তো ভাই বস না, তার সামনেও আমরা ওই একই ফর্মালিটি, যে ভাই ওনার সামনে কেমনে কথা বলবো, লজ্জা লাগে, আচ্ছা ওনার সাথে হাসি মুখে কথা বলতে হবে। কিছু খুব কমন মিথ আছে, কমন কিছু মিসকনসেপশন, যে আমাদের হাসি মুখে কথা বলতে হবে, সো আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে, একদম বাজে কথা, কিসের হাসি মুখে কথা বলতে হবে, আপনার, আপনি কথা বললেই হয়েছে, সে কোয়েশ্চেন করবে আপনি অ্যান্সার দিবেন, হাসি আসলে হাসবেন, হাসি না আসলে চুপ থাকবেন, নর্মাল থাকবেন, আপনি যেভাবে সবার সাথে কথা বলেন আপনি আপনার নর্মাল মানুষ থাকবেন, জোর করে হাসতে হবে না, জোর করে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে না, আপনি টেবিলের দিকে তাকায় কথা বলবেন, কোনো সমস্যা নেই, আমি বলতেছি, আপনি যদি ইচ্ছা করে টেবিলের দিকে তাকায় কথা বলবেন, টেবিলের দিকে তাকাবেন, যদি ইচ্ছা করে তার চোখের দিকে তাকাবেন, তার চোখের দিকে তাকাবেন, যেভাবে ইচ্ছা আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবে পরীক্ষা দিবেন। আর এটা আমরা ভুল করি, আমরা এক্সামিনারকে খুব
ভিআইপি হিসেবে ট্রিট করি। আচ্ছা, এইসবের কারণে কি হয়, আমাদের অ্যান্সার গুলো আমরা দেওয়ার সময় অনেক ভেবে চিন্তে দিই, পজ দেই। পজ মানে থেমে যাওয়া। আমরা বারবার থামি, যাচ্ছে না, যে কথাটা বলবো খুব সুন্দর করে বলতে হবে, খুব হাই লেভেলের গ্রামার ইউজ করতে হবে, কে কে জানি শিখাই দিছে। ওদেরকে তো অনেকে, অনেক বড় ভাই বোন আছে, ইউটিউব ফেসবুকে পড়াশোনা শেখায়, অনেক হাই লেভেলের গ্রামার, কমপ্লেক্স সেন্টেন্স ছাড়া কথাই বলা যাবে না, হাই লেভেলের ভোকাবুলারি ছাড়া কথাই বলা যাবে না, ফ্রেজ এন্ড ইডিয়মস তো ইউজ করা মাস্ট, এটা ইউজ না করলে কোনো মানে মার্কই দিবে না। এসব বানোয়াট গাঁজাখুরি কথাবার্তা বলে আপনাদেরকে দুর্দান্ত ভাবে মিসগাইড করছে। আমি ভুল বলছি? খুব কঠিন কঠিন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ছাড়া কথা বলা যাবে না, খুব হাই লেভেলের ভোকাবুলারি লাগবে, ব্যান্ড 7 ভোকাবুলারি, ব্যান্ড 8 ভোকাবুলারি, ব্যান্ড 9 ভোকাবুলারি, এরকম লিস্ট ধরাই দিছে আপনাদেরকে, আছে না? ফ্রেজেস এন্ড ইডিয়মস, এগুলা বললে আইএলসে আপনার 7 নিশ্চিত, এরকম টাইটেল থাকে ইউটিউবে। এসব বাজে জিনিস, এগুলা সব মাথার থেকে বাদ দিতে হবে। আইএলস এর কোনো মুখস্থ ফর্মুলা নেই, কোনো মুখস্থ শব্দ নেই। উল্টারে এসব শব্দ, এসব ফ্রেজ ইউজ করলে ওরা বুঝে যে ভাই এ তো পুরো মুখস্থ করে আসছে সবকিছু, দেয় একদম মার্ক কেটে। আজ পর্যন্ত একজন দেখেন তো যে হচ্ছে সব ব্যান্ড, মানে তার স্পিকিং ভালো না, বাট সে খালি ফ্রেজ ইডিয়মস, এই কমপ্লেক্স স্ট্রাকচার আর হচ্ছে ভোকাবুলারি ইউজ করে খুব ভালো মার্ক পাইছে, দেখেন তো আছে কিনা। ঠিক আছে, তো কোনো অ্যাডভান্স ভোকাবুলারি, কোনো এগুলো একদমই মানে বাজে কথা। যারা বলে তারা জাস্ট তাদের ভিডিওতে লাইক কমেন্ট ভিউ আসার জন্য বলে। সত্যিকার অর্থে আইএলস একটা, আইএলস কিন্তু ইংলিশ টেস্ট না, আইএলস একটা কমিউনিকেশন টেস্ট। আপনি, ও চেক করতেছেন আপনার ইংলিশের লেভেল কতখানি, আপনি কত কঠিন কঠিন ইংলিশ শব্দ পারেন। এক্সাম চেক করতেছে যে আপনি, আপনার মাথায় যে চিন্তাটা আছে, যে থট আছে, আপনার যে আইডিয়াটা আছে, সেটা আপনি প্রপারলি এক্সপ্রেস করতে পারতেছেন কিনা, আপনার আইডিয়াটাকে আপনি কথার মাধ্যমে প্রকাশ করতে পারতেছেন কিনা, যেটা বাকিরা বুঝতে পারবে। এটাই আইএলস চেক করে। আইএলস আপনার স্ট্রং ভোকাবুলারি চেক করে না, আইএলস আপনার কোনো কঠিন সেন্টেন্স স্ট্রাকচার চেক করে না। আইএলস চেক করে আপনি কতটা ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছেন, আপনি যে কথা বলতেছেন সেটা শুনে মানুষ বুঝতে পারতেছে কিনা, মানুষ কি আপনার কথাটা সহজে বুঝতে পারতেছে, আপনি যে কথা বলতেছেন সেই কথার কি যুক্তি আছে, আপনি যে কারণ দিচ্ছেন কারণটা কি লজিক্যাল, এটা আইএলস দেখে। মাথায় রাখেন, এসব ভোকাবুলারি প্রেশার নিয়েন না, মুখস্থ কিছু স্ট্রাকচার, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এসব জিনিস মাথায় নিয়েন না। খুব সহজে পরীক্ষাটা আমরা নিব, পরীক্ষাটা খুব সহজে ভালো স্কোর করা যায়। একদম বেসিক গ্রামার, কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা ছাড়া মানুষ 6.5 পাইতে পারে, যদি বেসিক গ্রামার ইউজ করতে পারে। তো এটাকে একটা কমিউনিকেশন টেস্ট হিসেবে নেবেন, যে আপনারা যে আমার সাথে কথা বলতেছেন, আপনাদের কথা যেন আমি শুনে বুঝতে পারি, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, আমার কথা যেন আপনারা শুনে বুঝতে পারেন। যদি শুনে বুঝতে পারেন তাহলে আমার কথা সার্থক। আর আমি অনেক কঠিন কঠিন শব্দ ইউজ করি, দাঁড়ান, যে আহ ফ্রডিউলেন্ট, ঠিক আছে, কিছু মানুষ আছে খুব ফ্রডিউলেন্ট, কি বুঝছেন? ফ্রডিউলেন্ট ওয়ার্ডটা সবার জন্য কমন না, বাট আমি যদি বলতাম টাউট, বাটপার, খুব ইজিলি বুঝতে পারতেছেন না? ফ্রডিউলেন্ট থেকে ফ্রড আসছে, আর ফ্রড মানে টাউট বাটপার। তো ভাই আমি কেন এমন শব্দ ইউজ করব যেটা ইউজ করা আমার জন্য কঠিন? হ্যাঁ, যদি আপনি ইউজ করতে পারেন, আপনার জন্য সহজ হয়, আপনি এটাতে কমফোর্টেবল, তাহলে আপনি ইউজ করেন। বাট ওই সব শব্দ ইউজ করতে গেলে যদি আপনার ন্যাচারাল কথা বলাই থেমে যায়, আপনাকে বারবার পজ দিতে হয়, চিন্তা করতে হয় যে ভাই আমি কি বলবো, কেমনে বলবো, তাইলে ভাই এই শব্দ ইউজ করার দরকার নেই। আইএলটিএস পরীক্ষাটা সহজ ভাবে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ফাদর হোসেন, থ্যাংক ইউ সো মাচ স্যার। এত 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 এতটা ভেবে অনেক ভোকাবুলারি শেখার ট্রাই করতেছি, এই জন্য স্পিকিংও করতে পারতেছি না, রাইট? যখন এত ভেবে ভেবে আপনি ভোকাবুলারি ইউজ করার চিন্তা করবেন, আপনার নর্মাল স্পিকিং আটকায় যাবে। তাই তো ভাই, আমার ফরজই ছুটে গেল, আমি নফল করে কি করবো? তাই না? আমার তো মেইনটাই রাখতে হবে। তো মেইন ফোকাস থাকবে ফ্লুয়েন্সি,
আমার কথা যাতে স্পষ্ট থাকে, সহজ থাকে, ইজি থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এনিমিস গুলা নিয়ে ডিসকাস করছি। এবার আমরা একটু আমাদের কিছু সলিউশন চিন্তা করি। তাহলে এগুলো সলভ করবো কেমনে? আসেন আবার, যেহেতু এগুলো আমাদের শত্রু, শত্রুগুলোকে আমরা মোকাবিলা করবো কিভাবে? প্রথম সলিউশন হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। আপনি চিন্তা করবেন জিমের মতো, যারা অনেকে হয়তো জিম টিমে গেছেন লাইফে, আপনি যতই থিওরি পড়েন, যতই ভিডিও দেখেন, আপনি যদি নিজে একটা ডাম্বেল না আলগান, তাহলে কি আপনার মাসেল হবে? বলেন তো। একটা ডাম্বেল যদি আপনি না আলগান, আপনি যদি একটু না দৌড়ান, কোনো এক্সারসাইজ ছাড়া আপনার ফ্যাট কমবে? ফ্যাট লস হবে? হবে না। আপনি যদি ডাম্বেল না ইউজ করেন, আপনার মাসেল গেইন করবেন না, মাসেল গেইন হবে না। তাহলে আপনার স্পিকিং আপনাকেই করতে হবে। আপনি 100টা ভিডিও দেখে কোনো লাভ নেই যদি না আপনার মুখে দিয়ে একটা সেন্টেন্স আপনি বলতেছেন। মুখে দিয়ে একটা সেন্টেন্স বলেন, ভুল হোক ঠিক হোক, আপনি একটা এফোর্ট দিছেন। আজকে ভুল হয়েছে 5টা, কালকে আবার বলেন 4টা ভুল হবে, কালকে আবার বলেন 3টা ভুল হবে, কালকে এরপর আবার বলেন, দেখবেন 2টা, এরপর 1 সপ্তাহ পর আপনার দেখবেন ওই সেন্টেন্স আর কোনো ভুল হচ্ছে না, আর কোনো ভুল হচ্ছে না। তো আমার একটা স্কিল, যেহেতু স্পিকিং একটা স্কিল, একটা দক্ষতা, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার দক্ষতা বাড়বে, এবং প্র্যাকটিস করার জন্য আপনাকে সময় দিতে হবে বেশি। আমি এই জন্যই বলি যে আপনি যেখানে পারেন, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে লাইফটাকে পুরো ইংলিশ বানায় ফেলেন 3টা মাসের জন্য, যে ভাই আমি ইংলিশে ইজি হইতে চাই, কমফোর্টেবল হইতে চাই, আমি এটা প্র্যাকটিস করতে চাই। প্র্যাকটিস করতে চাইলে আমি 1 ঘন্টা প্র্যাকটিস করলে আমি যে পরিমাণ শিখবো, আমি যদি 4 ঘন্টা প্র্যাকটিস করি, তার থেকে অনেক বেশি শিখতে পারবো, আমার অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তাহলে যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি সময় দিব, তত বেশি আমাদের কি হবে? তত বেশি আমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, তত বেশি আমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করবে। তত আমি ইমপ্রুভমেন্ট দেখতে পারবো যে আরে, আমি তো আগে এটা নিয়ে ভয়, মানে কথা বলতে গেলে ভয় লাগতো, এখন তার ভয় লাগে না, এখন তার হাত কাঁপে না, পা কাঁপে না। আমার তো খুব, মানে আগে যে জড়তা ছিল, জড়তা তো আমার কমে গেছে। আমার আচ্ছা, যদি আমি এটা করতে পারি, আমার টেনশন থাকবে আগের মতো না টেনশন কমে যাবে কথা বলার সময়? শুরুতে কথা বলার সময় যেমন টেনশন হতো, সেই টেনশন কি আর থাকবে? সেই টেনশন কমে যাবে। আমার যে হেজিটেশন থাকতো, আমি কনফিউজ থাকতাম যে ভাই কি বলবো, কথাটা কি ঠিক হয় না ভুল হয়, পর মানুষ না আবার হাসাহাসি করে, ওই হেজিটেশন কমে যাবে যে ভাই ভুল হলে ভুল হয়েছে, পরের বার ঠিক করব, কিন্তু কথা তো আমাকে বলতে হবে, শেষ। আচ্ছা, তারপর এই যে মাথা যে হ্যাং করতো না, মাথা যে হ্যাং করতো, ব্রেন হ্যাং করতো, এই হ্যাং করাটা আস্তে আস্তে ছুটে যাবে, যে ভাই না, ব্রেন আর এখন হ্যাং করে না, ব্রেন বুঝে গেছে যেটা তো সহজ জিনিস। আমার যে স্ট্রেস ছিল, স্ট্রেস কমে যাবে। আচ্ছা, আমি যে নার্ভাস হইতাম, আমার নার্ভাসনেস কমে যাবে। মানে আমার মন বলবে যারা নার্ভাস হওয়ার কি আছে, এই জিনিসটা আমি পারি, আমি তো অনেকবার প্র্যাকটিস করছি, এটা নিয়ে আমার টেনশনে কি আছে? যখন এগুলো হবে, আমি প্র্যাকটিস করতেছি, আমি সময় দিচ্ছি, আমি আস্তে আস্তে এটার সাথে ইজি হচ্ছি, তাই না? যত স্ট্রেস কমবে, আমি এই স্পিকিং টেস্টের সাথে, স্পিকিং স্কিলের সাথে আমি ইজি হব, তত কাজটা আমার জন্য সহজ হবে, আমি কমফোর্টেবল হব। আমার কাছে মনে হবে না রে, জিনিসটা তো এতটাও কঠিন না, এটা অনেক সহজ, এটা তো আমার কোনো কঠিন, এটা তো পানি খাওয়া যেমন সহজ কাজ, আইএলটিএস এর স্পিকিং আমার জন্য তেমন সহজ কাজ, আমি এতটাই কমফোর্টেবল। আচ্ছা, অটোমেটিক্যালি আমার কনফিডেন্স কি বাড়বে না কমবে? আমার কনফিডেন্স বাড়বে, রাইট। আচ্ছা, কনফিডেন্স যদি বাড়ে, তাহলে কি আমি আগের থেকে ভালো পারফরমেন্স দিব, নাকি আগের থেকে খারাপ পারফর্ম করব? অবশ্যই আমি যদি কনফিডেন্ট থাকি, ইজি থাকি, রিল্যাক্স থাকি, আমি যদি রিল্যাক্স থাকি, তাহলে আমি আগের থেকে ভালো পারফর্ম করব, আরো বেটার পারফরমেন্স দিব। অটোমেটিক্যালি আমার স্পিকিং এর স্কোর
স্পিকিং ব্যান্ড ইমপ্রুভ করবে। ব্যাস, এই হচ্ছে আমি ডিসকাস করছিলাম যে আমাদের কি কি প্রবলেম আছে, কি কি শত্রু আছে, সেই শত্রুগুলা কিভাবে আমরা মোকাবিলা করব। ব্যাস, এইবার আমরা আসি যে তাহলে আমাদের কোন কোন জিনিস চেক করে আমাদের আইএলস এ মার্কিং করা হয়। আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া বা যেটাকে বলে ব্যান্ড ডেসক্রিপ্টর, আইএলস এর ভাষা হচ্ছে ব্যান্ড ডেসক্রিপ্টর, আমরা সহজ ভাষায় বলি মার্কিং ক্রাইটেরিয়া, যে ভাই কোন জিনিস দেখে আমাকে মার্ক দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে আমরা ওখানে চলে যাচ্ছি। ব্যান্ড ডেসক্রিপ্টর, ব্যান্ড ডেসক্রিপ্টর আইএলস এর টোটাল মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। ভাই কঠিন শব্দ দরকার নেই, মোট কথা ফ্লুয়েন্সি মানে হচ্ছে আমার কথা হবে স্পষ্ট এবং স্মুথ, আমার কথায় কোনো পজ থাকবে না, বা পজ থাকলেও খুব নর্মাল থাকবে, ন্যাচারাল পজ থাকবে, যে আমি চিন্তা ভাবনার জন্য আমি 2 সেকেন্ড থামছি, তারপর আমি কথা বলা শুরু করছি। বাট এটা যাতে প্রতিটা প্রশ্নে না হয়, এবং আমি যাতে 5 সেকেন্ড 10 সেকেন্ড চিন্তা করতেছি, কথা বলতে পারতেছি না, 1 লাইন বলে আমি চুপ করে আছি, 2 লাইন বলছি, 2 লাইন বলে আবার চুপ করে আছি 10 সেকেন্ড, এত রিপিটেড পজ যাতে না হয়। আইএলটিএস এক্সামে পজ দেওয়া যাবে, বাট রিপিটেড পজ দেওয়া যাবে না। ঠিক আছে, রিপিটেড পজ বাদ, বারবার পজ দেওয়া থামা যাবে না। আচ্ছা, আপনি কন্টিনিউয়াস থাকবেন, আপনার কথা যাতে সুন্দর, আপনি সহজ ন্যাচারাল আনন্দের সাথে, আপনাকে দেখে যাতে মনে হয় আপনার ভাল লাগতেছে, আপনি এনজয় করতেছেন এই স্পিকিং পরীক্ষায় এসে, আপনার খুব ভালো লাগতেছে এই কথা বলতে, এইভাবে আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন। যাই বলেন সুন্দর স্মুথলি, কথায় কোনো মানে বাধা থাকবে না, কথায় ব্রেক পড়বে না, কথা আটকায় যাবে না, মাঝপথে আপনি হারায় যাবেন না, মাথা হ্যাং করবে না। এটাই হচ্ছে ফ্লুয়েন্সি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যে আপনি ফ্লুয়েন্ট, আপনি খুব সাবলীল ভাবে কথা বলেন, খুব সহজ ভাবে কথা বলতে পারেন, আপনি আইএলটিএস স্পিকিং এর ব্যাপারে খুবই ইজি। ঠিক আছে, আচ্ছা, এখন কোহেরেন্স কি জিনিস? এই যে আপনি যে অ্যান্সার দিচ্ছেন না, আপনার অ্যান্সারটা কি স্পষ্ট? আপনাকে যে কোয়েশ্চেন করছে সেই কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে কি এটা স্পষ্ট? আপনি যে অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সারের পিছনে যে যুক্তি দিচ্ছেন, সেইটা কি লজিক ফলো করে? আপনার আনসারটা কি যৌক্তিক? আচ্ছা, যে রিজন গুলা দিচ্ছেন, এই রিজন গুলা কি মানে আসলেই মানে ট্রু, ঠিক আছে নাকি ভুল? এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আমাকে জিজ্ঞেস করছে যে এক্সামিনার, এক্সামিনারের কোয়েশ্চেন, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস ক্লাব বা স্পোর্টস টিম? ঠিক আছে, তো আমাকে জিজ্ঞেস করলো যে হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্টস টিম, আপনার পছন্দের স্পোর্টস টিম কোনটা? তাহলে আমি আমার স্পোর্টস টিম নিয়ে চিন্তা করবো, তাই না? তা আমি বললাম যে মাই ফেভারিট স্পোর্টস টিম ইজ ব্রাজিল। এটা হচ্ছে আমার ডিরেক্ট অ্যান্সার, মনে রাখবেন অ্যান্সারের কয়েকটা পার্ট আছে, এটা হচ্ছে আমার ডিরেক্ট অ্যান্সার, কোয়েশ্চেনের সরাসরি যেটা অ্যান্সার, কোয়েশ্চেনের যেটা ডিরেক্ট অ্যান্সার, সেটাকে আমরা বলি ক্লেম। ঠিক আছে, মাথায় রাখবেন সবাই, যে কোয়েশ্চেন যখন করছে সেটার যে ডিরেক্ট অ্যান্সারটা আমি দিচ্ছি সেটাকে আমরা বলি ক্লেম। যে আমাকে জিজ্ঞেস করছে হুইচ ইজ ইয়ার ফেভারিট সিজন, আমি বললাম সামার, এটা হচ্ছে একটা ক্লেম। এই যে এখন আমি বললাম আমার ফেভারিট স্পোর্টস টিম হচ্ছে ব্রাজিল, এটা হচ্ছে একটা ক্লেম। আচ্ছা, ইব্রাহিম ভাইয়ের ফেভারিট হচ্ছে আর্জেন্টিনা, খুবই ভালো, দুইটাই ভালো দল। আচ্ছা, এখন আমি ক্লেম করছি, বাট কেন ব্রাজিল আমার ফেভারিট টিম সেটা কি বলা উচিত না? এটা কি কারো আগ্রহ থাকে না যে ভাই কেন মানে ব্রাজিলই কেন আপনার পছন্দের টিম? মনে রাখবেন সব সময় আমাকে এটা জাস্টিফাই করতে হবে,
আমি যে বললাম ব্রাজিল আমার ফেভারিট টিম, কেন ব্রাজিল আমার ফেভারিট টিম সেটা আমাকে কি করতে হবে? এক্সপ্লেইন করতে হবে। কি দিয়ে এক্সপ্লেইন করব? রিজন দিয়ে এবং এক্সাম্পল দিয়ে। খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইটাই কিন্তু আইএলস এর মেইন, মানে আপনাকে আমি পুরো জিনিসটা বলে দিলাম আজকে, যে আইএলস পরীক্ষাতে, আইএলস স্পিকিং টেস্টে আপনাকে যে কোয়েশ্চেনটাই করুক, আপনি একটা ডিরেক্ট অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে ক্লেইম। সেই ক্লেইমটাকে সাপোর্ট করার জন্য আপনি এক্সপ্লেইন করবেন যে কেন আপনি এটাকে অ্যান্সার হিসেবে নিছেন, কেন আপনি এটাকে সাপোর্ট করতেছেন। আপনি যে ব্রাজিলকে সাপোর্ট করতেছেন অথবা আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন, কেন করতেছেন সেটার পক্ষে, এটাকে সাপোর্ট করার জন্য আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এবং এক্সপ্লেইন করার সময় আমরা কি দিব? আমরা রিজনস দিব, কারণ দেখাবো এবং এক্সাম্পলস দিব। তাহলে আমি রিজন দিচ্ছি কয়টা, আমি অ্যান্সার শুরু করছি। মাই ফেভারিট স্পোর্টস টিম ইজ ব্রাজিল। ইটস বিকজ when I was growing up, আমি যখন বড় হচ্ছিলাম, I started watching football. আমি ফুটবল দেখা শুরু করলাম। And soon, football became my favorite sports. ফুটবল আমার পছন্দের খেলা হয়ে গেল। And then there was the 2002 FIFA World Cup tournament. 2002 সালে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ আমি দেখতে পেলাম। And Brazil was the strongest and most, একটু লিখে নিয়ে ফিফা 2002 World Cup. I witnessed the FIFA 2002 World Cup where Brazil was the strongest and most dominant team. সবচেয়ে শক্তিশালী টিম ছিল এবং সবচেয়ে ডমিনেট করছে, বাকি সবার উপর আধিপত্য করছে, সবাইকে মানে পাগল বানাই ফেলছিল ব্রাজিল। They played unbelievable football which seemed to be out of this world. তারা যে ফুটবল খেলছে সেটা দেখে মনে হচ্ছে এটা এই দুনিয়ার ফুটবল না, দ্যাট ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর বাইরের কোনো খেলা খেলতেছে তারা। অ্যান্ড দ্যাট ক্যাপটিভেটেড মাই অ্যাটেনশন ফর দ্য হোল টুর্নামেন্ট। এটা আমার যে মনোযোগকে একেবারে, মানে আমার মনটাকে একেবারে তারা বন্দি করে ফেলছে, ক্যাপচার করে ফেলছে পুরো টুর্নামেন্ট জুড়ে, থ্রু আউট দ্য টুর্নামেন্ট। অ্যান্ড ফাইনালি when they won the World Cup, I actually felt that Brazil, this team was my favorite. No matter what happens afterwards, পরবর্তীতে কি হয় না হয় এটা ম্যাটার করে না, ব্রাজিল will always remain my number one priority. ব্রাজিল সবসময় আমার প্রথম পছন্দ থাকবে। বুঝতে পারছেন? I fell in love with Brazilian football. এই যে দেখেন আমি কি করলাম, আমি আমার রিজন গুলো দিছি যে কেন ব্রাজিল আমি পছন্দ করি, একটা এক্সাম্পলে দিছি যে তারা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে, তারা ফাইনালে, আমি বলতে পারি চাইলে যে মাই ফেভারিট প্লেয়ার রোনাল্ডো, দ্য ব্রাজিলিয়ান রোনাল্ডো, বিকজ দের ইজ অলসো ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাওয়াডেজ। এখন তো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যুগ, সবাই তাকে চিনে, বাট দ্যাট টাইম বিলংড টু ব্রাজিলিয়ান রোনাল্ডো and he scored the highest number of goals in the tournament, winning the Golden Ball Award. সে সবচেয়ে বেশি গোল করছিল এবং একটা অ্যাওয়ার্ডও পাইছিল, গোল্ডেন বল। ঠিক আছে, তো দেখেন কতগুলো এক্সাম্পল দিচ্ছি, কতগুলো রিজন দিছি। এই হচ্ছে একটা প্রপার অ্যান্সার। আমাকে যখন কোনো কোয়েশ্চেন করবে আমি এইভাবে সবসময় অ্যান্সার দিব। হ্যাঁ, কোয়েশ্চেনে, আচ্ছা একজন জিজ্ঞেস করবেন কোয়েশ্চেনে তো জানতে চাইনি, কোয়েশ্চেন কখনো আমাকে বলবে না যে ব্রাজিল সাপোর্ট করছো, কেন করছো সেটা বলো, এটা বলবে না। আমাকেই সবসময় এক্সপ্লেইন করতে হবে যে আমার কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমি একটা দিছি, কেন আমি অ্যান্সার দিলাম সেই কারণটা আমি এক্সপ্লেইন করব, সাথে কিছু এক্সাম্পল দিব। এটার মাধ্যমে আমি যে শুরুতে অ্যান্সার দিছিলাম ব্রাজিল আমার ফেভারিট টিম, সেটাকে আমি জাস্টিফাই করলাম। তাহলে এবার আমি আপনাদেরকে একদম পুরো সিক্রেট ফর্মুলা দিয়ে দিই, একদম সিক্রেট ফর্মুলা। যখনই আইএলটিএস স্পিকিং টেস্টে যে কোনো কোয়েশ্চেন আপনাকে করবে, আপনি একটা ডিরেক্ট অ্যান্সার দিবেন। প্রথম স্টেপ, আপনি একটা ডিরেক্ট অ্যান্সার দিবেন, শর্ট শর্ট ডিরেক্ট অ্যান্সার। এটা হচ্ছে স্টেপ ওয়ান। এটাকে আমরা বলি কি,
ক্লেম, যে আমি দাবি, এটা আমি দাবি করলাম যে এই জিনিসটা, এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, একটা শর্ট ডিরেক্ট অ্যান্সার। যেমন বলতে পারে, ডু ইউ থিঙ্ক মোবাইল ফোনস আর ডিস্ট্রাক্টিং পিপল ফ্রম স্টাডিজ নাওয়াডেজ? ডু ইউ থিঙ্ক, আমি আবার লিখি কোয়েশ্চেনটা, এটা পার্ট 3 একটা কোয়েশ্চেন বলতেছি আমি। ডু ইউ থিঙ্ক মোবাইল ফোনস অথবা স্মার্টফোনস, ডু ইউ থিঙ্ক স্মার্টফোনস distract people? স্মার্টফোন কি মানুষের মনোযোগ নষ্ট করে? আমি বললাম ইয়েস, আই ডু থিঙ্ক দ্যাট স্মার্টফোনস আর ডিস্ট্রাক্টিং পিপল ফ্রম দেয়ার স্টাডিজ অ্যান্ড ওয়ার্ক। এই যে এই অ্যান্সারটা হচ্ছে একটা ক্লেইম। আমি চিন্তা করলাম যে হ্যাঁ, স্মার্টফোন মানুষের মনোযোগ নষ্ট করে, ডিস্ট্র্যাক্ট করে। এখন কেন আমি এটা মনে করলাম সেটার পক্ষে আমাকে রিজন দিতে হবে না, কারণ দেখাতে হবে না। এই হচ্ছে, আমি এখন কিছু রিজন দিব যে smartphones have all the apps, especially social media apps. And the social media apps are built in such a way, social media app গুলো এমন ভাবে বানানো হয় that keeps you engaged, keeps you entertained all the time. সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলো আমাদেরকে কি করে, সবসময় এনগেজড রাখে, সবসময় এন্টারটেইনড রাখে। আমাদের এন্টারটেইনমেন্ট দিচ্ছে, কিন্তু এটা এটা মিথ্যা না, সবসময় আমাদেরকে এন্টারটেইন রাখে অল দ্য টাইম। ফর উইচ পিপল সিম টু ফরগেট অ্যাবাউট দেয়ার প্রায়োরিটিস। মানুষ কি হয়, মানুষ তাদের প্রায়োরিটিস, আমার কোন কাজটা করতে হবে, কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা খেয়ে বসে থাকি, মাথায় কাজ করে না। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, পিপল আর অ্যাকচুয়ালি not being able to perform in their professional or academic life. মানুষ তাদের পড়াশোনা, তাদের প্রফেশনাল লাইফ দুইখানে পিছায় পড়তেছে অনেক ক্ষেত্রে। এই দেখেন, আমি কি করলাম, একটা কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনে আমি একটা ডিরেক্ট অ্যান্সার দিছি। সবসময় এটা মনে রাখবেন, স্টেপ 1-এ সবসময় ডিরেক্ট অ্যান্সার, স্টেপ 2-তে কি, সেটা এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন করার সময় কি কি করবেন, আপনি অবশ্যই রিজন দিবেন, কিছু কারণ দেখাবেন, এবং এক্সাম্পল সেট করবেন। আমি একটা এক্সাম্পল দিই এখন, যে ইট হ্যাপেন্স টু মি অল দ্য টাইম, এটা আমার সাথে সবসময় হয়, দ্যাট whenever I go to Facebook, I spend at least half an hour on my phone and I forget everything that I was supposed to do. আমি যখনই ফেসবুকে যাই, আমি অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলি, এবং আমি ভুলেই যাই। আমি প্রতিবার মাথায় থাকে যে ভাই আমার বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, বাট গেলে মাত্র এটা হয়। এই যে আমি একটা পার্সোনাল স্টোরি শেয়ার করলাম, এটা হচ্ছে আমার একটা ভালো এক্সাম্পল। ওরা বলছে আচ্ছা ঠিক আছে, সে যে বলছে স্মার্টফোন মানুষকে ডিস্ট্র্যাক্ট করে, সে খুব সুন্দর করে এটাকে এক্সপ্লেইন করছে, কারণগুলো খুব লজিক্যাল ছিল, তার রিজনস গুলো খুব লজিক্যাল ছিল, এবং তার সাথে সে একটা এক্সাম্পল দিছে। সবাইকে বুঝতে পারছেন যে এটা আমি কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সবখানে এটা ফলো করবো, সবখানে। এই একটাই আমার কি স্ট্র্যাটেজি একটাই। তো বুঝছেন, এই সব যে কোনো প্রশ্ন আপনার কাছে আসে, আপনি এখন থেকে অভ্যাস, হ্যাবিট তৈরি করেন যে আমি সবার আগে একটা ডিরেক্ট অ্যান্সার দিব শর্টকাটে। এরপর কেন আমি এটা অ্যান্সার দিলাম সেটার পক্ষে আমি কিছু কারণ দিব, এবং সেই কারণগুলো যাতে অবশ্যই যৌক্তিক হয়। আচ্ছা, আমি যদি এটা বলতাম যে আমার ফেভারিট টিম হচ্ছে প্যারাগুয়ে। Why Paraguay? Because Paraguay have lost in all the tournaments. They get kicked out from the first round. They do not even qualify for the second round. They get kicked out from the first round. They do not win any matches. That's why Paraguay is my favorite team. এটা কি লজিক্যাল হইতো? বলেন তো। আমি যদি বলতাম প্যারাগুয়ে জীবনে কোনো কিছু জিতে না, খালি হারে, প্রথম রাউন্ডে বাদ পড়ে, এই জন্য আমার ফেভারিট। আমি কিন্তু রিজন দিছি, বাট রিজনটার কোনো লজিক নাই। তাহলে রিজন যেন অবশ্যই লজিক্যাল হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে?
তো আমরা সবসময় একটা কোয়েশ্চেনের ডিরেক্ট অ্যান্সার দিব, তার সাথে আমরা কিছু রিজন দিব, কারণ দেখাবো, এবং একটা এক্সাম্পল সবসময় দিব। এইটাই হচ্ছে কি কি স্ট্র্যাটেজি, আর কিচ্ছু নাই। এটা করতে পারলে পার্ট 1, 2, 3 সবগুলোতে আমার সাফা। শুধু টুটা একটু ডিফারেন্ট, কিউ পার্টটা একটু ডিফারেন্ট, বাট পার্ট 1 আর 3 আমি এই স্ট্র্যাটেজিতে সবসময় আমি অ্যান্সার করতে পারবো। ব্যাস, ঠিক আছে। একটা কিন্তু কি স্ট্র্যাটেজি বলেই দিলাম আপনাদেরকে যে কিভাবে আমরা ইয়া করবো। আচ্ছা, এরপর আরো কিছু, ওই যে আমরা ছিলাম হচ্ছে কি আমাদের মার্কিং ক্রাইটেরিয়া, ওগুলাতে। আচ্ছা, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি, তো দেখেন ভোকাবুলারি যে ব্যাপারটা, তো যেটা বলতেছিলাম যে ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স, যেটা বলছি ভাই, কখনো শব্দ মুখস্থ করে লাভ হয় না ভাই। আমরা অনেক স্টুডেন্ট দেখছি 4,000 ওয়ার্ড, 5,000 ওয়ার্ড, 10,000 ওয়ার্ড মুখস্থ করছে, কিন্তু কোনো লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ পরীক্ষার সময় ওই শব্দগুলো মাথায় আসে না। আজকে আপনাদেরকে আমি জিনিস জানাই, ভোকাবুলারি দুই রকম আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি, যেটা সবসময় আমার মাথায় আছে, আমি না চাইতে এই শব্দগুলো ইউজ করি। আচ্ছা, আমরা যেখানে বসি এই সব এই জায়গাটাকে আমরা কি বলি? যে যে জিনিসের উপর আমরা বসি, এই যে আমি যে বসে আছি, এটাকে কি বলে? ইংলিশে কি বলে? চেয়ার। এই যে, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ভোকাবুলারি। সবার মাথায় আছে চেয়ার। আমি কাউকে সাহায্য করতেছি, কোন শব্দটা মাথায় আসে সবার আগে? হেল্প। দেখেন, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভোকাবুলারি। হেল্প শব্দটা আমার মাথায় ইনস্ট্যান্টলি চলে আসছে, সেটা আমার ব্রেইনে অ্যাক্টিভ আছে। বাট হেল্পের আরো কিছু সিনোনিম আছে, ওগুলা কি এত তাড়াতাড়ি মাথায় আসে? হেল্পের একটা সিনোনিম হচ্ছে অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে সহায়তা করা, মানে সাহায্য করা। আরেকটা আছে যে সহায়তা, কোঅপারেট। আরেকটা আছে এইড। এই শব্দগুলো কি মাথায় আসে? এইড মানে সাহায্য, অ্যাসিস্ট মানে সাহায্য, কোঅপারেট মানে সাহায্য। এগুলো কি এত সহজে আসে? সবসময় হয়তো সবার আসে না। তো এইটাই আমি বলতেছিলাম যে আমরা যখন শব্দ শিখি, বেশিরভাগ প্যাসিভ ভোকাবুলারি হয়ে বসে থাকে মাথার ভিতর, এগুলো কাজে আসে না। তো এইভাবে শব্দ আলাদা আলাদা বিচ্ছিন্ন ভাবে মুখস্থ করে লাভ নাই। এক্স্যাক্টলি, আমরা রেগুলার লাইফে যা ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। তো আমার চেষ্টা করতে হবে অ্যাক্টিভ ভোকাবুলারি বাড়ানো, যে অ্যাসিস্ট, কোঅপারেট, এই শব্দগুলো যাতে আমার অ্যাক্টিভ ভোকাবুলারি হয়, এগুলো যাতে আমার মাথায় বসে না থাকে। আমার যাতে যখন প্রয়োজন হয় তখন যাতে আমি এটাকে কাজে লাগাইতে পারি। ঠিক আছে? আচ্ছা, ভোকাবুলারি ইম্পর্টেন্ট, বাট মুখস্থ করা ভোকাবুলারি কাজে লাগবে না, আমি বলে দিচ্ছি, গ্যারান্টি। যারা যারা এর আগে করছেন বলেন তো, আপনাদের ভোকাবুলারি জীবনে পরীক্ষার সময় ইউজ করতে পারছেন সঠিক টাইমে? আমার মনে হয় না পারছেন কেউ। আচ্ছা, থার্ড, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। সহজ কথা, গ্রামার। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, আপনি কতগুলা গ্রামাটিক্যাল আইটেম ইউজ করতে পারেন? আপনি নাউন, গ্রামারে যত আইটেমস আছে, নাউন, তারপর হচ্ছে কথার কথা অ্যাডজেক্টিভ, আপনার মানে যতগুলো পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচ আমি লিখে দিই শর্টকাটে। তারপর প্রিপোজিশন, স্পেশালি প্রিপোজিশনের সব মানে ব্যবহার অনেক ইম্পর্টেন্ট। ফ্রেজাল ভার্বস, এগুলোতে মানুষ বেশি প্যারা খায়, এগুলো বেশি ভুল হয়। আর্টিকেলস, এ এন দার ব্যবহার, এগুলোতে মানুষ ভুল করে। টেন্স, টেন্সে তো ভরা ভুল। রাইট ফর্ম অফ ভার্বস, যত রকমের গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, সেন্টেন্সের স্ট্রাকচার, কমপ্লেক্স স্ট্রাকচার, কম্পাউন্ড স্ট্রাকচার, এগুলো সব কি ঠিক মতন ইউজ করতে পারতেছেন কিনা? কমপ্লেক্স সেন্টেন্সেস, কম্পাউন্ড সেন্টেন্সেস, কত রকম স্ট্রাকচার ইউজ করতে পারছেন, আইটেম ইউজ করতে পারছেন, এবং সবগুলোকে অ্যাকুরেটলি ইউজ করতে পারছেন কিনা, নাকি জোর করে ইউজ করছেন বাট সব ভুল? বুঝছেন? অবশ্যই যাতে অ্যাকুরেটলি ইউজ করতে পারি আমরা। আচ্ছা, আর লাস্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। অনেকে এটা নিয়ে একটু প্যারা খায় যে ভাই প্রোনাউন্সিয়েশন মানে কি আমাকে অ্যাকসেন্ট ফলো করতে হবে, আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে? না, ইউ ডু নট হ্যাভ টু স্পিক ইন এনি অ্যাকসেন্ট, whether it is American, whether it is British or Australian, as long as you are speaking clearly
and it is understandable for the examiner your speaking is fine. যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্ট কথা বলতেছেন, এক্সামিনার আপনাকে বুঝতে পারতেছে, আপনার স্পিকিং প্রোনাউন্সিয়েশন ফাইন। আপনাকে কোনো ঢং, কোনো স্টাইল কিচ্ছু ফলো করতে হবে না। অনেকে আছে অনেক চেষ্টা করে, অনেক অ্যাকসেন্ট বলার, ব্রিটিশদের মতন চেষ্টা করে। দরকার নেই ভাই, কোনো মার্ক অ্যাড হবে না। আপনাকে অবশ্যই স্পষ্টভাবে কথা বলতে হবে এবং কারেক্টলি কথা বলতে হবে, ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, তাহলেই হয়ে গেছে। তো এই হচ্ছে আমার 4টা ক্রাইটেরিয়া, মার্কিং ক্রাইটেরিয়া। এগুলো নিয়ে প্যারা খাবেন না। আমি যেটা বলছি যে কোয়েশ্চেনের ক্লেইম ধরে কিভাবে এক্সপ্লেইন করবেন, রিজন দিবেন, এক্সাম্পল দিবেন, এইটার উপর ফোকাস করবেন সবাই। এটা করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এইবার আমি যাচ্ছি টেস্ট ডে, পরীক্ষার দিন। পরীক্ষার দিন কি কি জিনিস আমি এক্সপেক্ট করব, ঠিক আছে? আমি কোন কোন জিনিস এক্সপেক্ট করতে পারি, যেগুলা হবেই হবে অবশ্যই। তো সবার আগে হচ্ছে আমার রিপোর্টিং। আমি যাব টেস্ট সেন্টারে যাব। আচ্ছা, তো পরীক্ষা দিন কি করতে হবে? রিপোর্টিং করতে হবে। টেস্ট সেন্টারে গিয়ে আমি জানাবো যে আমি আসছি। তখন ওরা কি করবে? আমার পাসপোর্ট নিবে, আমার ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে। আমরা এটাকে বলি বায়োমেট্রিক। ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট নিবে, তারপর আমাকে ওয়েটিং রুমে বসাবে, যে ভাই একটু বসেন। তো ওয়েটিং রুমে অনেক নেগেটিভ মানুষ থাকে, খালি বলে ভাই আজকের এক্সামিনার শুনছি হেভি করা, ভাই কাউরে মার্ক দিচ্ছে না, 12টা বাজতেছে সবার। এইসব কথায় কান দিয়েন না, একদম বাজে লোকজন। এগুলো বলবে, আপনি টেনশনে পড়ে যাবেন। আপনি আপনার মতন থাকবেন, রিল্যাক্সে থাকবেন, পানি খাবেন, ব্যাস। ওখানে পানি থাকে সব সেন্টারে। আচ্ছা, ওয়েটিং রুম থেকে একজন একজন করে আবার কল করে। যখন ভিতরে কল করে, সুন্দর মতন যাবেন, গিয়ে আপনি এক্সামিনারকে সুন্দর, যখন এক্সামিনার রুমে ঢুকবেন, অবশ্যই তো সবাই পারমিশন নেয়। ইন্টারভিউ রুম বা এক্সামিনার্স রুমে ঢোকার সময় একটা সুন্দর করে পারমিশন নেবেন। মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন মিস, বা দেখেন কে লোক না মহিলা, সেটা ধরে আপনি পারমিশন চাইবেন সুন্দর করে। একটা গ্রিটিং দিবেন। গ্রিটিংটা আপনি সালাম দিতে পারেন, আপনি সকালবেলা হলে গুড মর্নিং বলতে পারেন, দুপুরবেলা হলে গুড আফটারনুন বলতে পারেন। সন্ধ্যাবেলা ইউজুয়ালি যায় না, সন্ধ্যাবেলা যদি যায় তাহলে গুড ইভিনিং বলবেন। একটা গ্রিটিং দিবেন অবশ্যই, ব্যাস। তারপর উনি আপনাকে বলবে যে হ্যাভ আ সিট। আপনি গিয়ে বসবেন। বসার পর প্রথমেই আপনার কাছে পাসপোর্ট দেখতে চাইবে। পাসপোর্টটা ওনাকে হ্যান্ড ওভার করবেন। আমি কিন্তু সব স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি। পাসপোর্ট দেওয়ার পর উনি আপনার আবার নামটা জিজ্ঞেস করবেন। নামটা সুন্দর করে ফুল নেম বলবেন, সবসময় অফিসিয়াল নেম বলবেন, ফুল নেম, পুরা নামটা বলবেন। যে ভাই আমার নাম হচ্ছে এইটা। পাসপোর্টে যে নাম আছে ভালো কথা, পাসপোর্টের নামটা বলবেন সবসময়, ব্যাস। এটা বলার পর আপনার অফিসিয়াল স্পিকিং টেস্ট শুরু হবে। আপনাকে বলবে যে মে আই স্টার্ট দ্য রেকর্ডিং। ওনারা একটা অডিও রেকর্ড করে, একটা অডিও রেকর্ডার থাকে, ওটাতে রেকর্ড করে পুরা টেস্টটা। অথবা যারা ইউকের জন্য যাবেন, যেমন আমি দিছিলাম ইউকে ভিআই, আইএলটিএস এর একটা ভার্সন আছে, যারা ইউকে তে যায় ইউকে ভিআই বলে, যারা ইউকে ভিআই পরীক্ষা দিবেন তাদের একটা ভিডিও রেকর্ড করে, আপনাকে ক্যামেরাতে রেকর্ড করবে পুরোটা, পুরো ইন্টারভিউ। তো উনি আপনার কাছ থেকে পারমিশন চাইবে, আপনি বলবেন ইয়েস, যে ইউ মে রেকর্ড দ্য টেস্ট। ঠিক আছে? আচ্ছা, কয়েকটা কোয়েশ্চেন সবসময় কমন থাকে, যেগুলো আপনি অবশ্যই আগে থেকে প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে এইসব প্রশ্নে আটকায় যায়। চিন্তা করতে পারেন, আপনাকে নাম জিজ্ঞেস করছে, মানুষ নাম বলার সময় হতমত খায় গেছে, নাম বলতে পারতেছে না। এটা কোনো কথা? তোরা বলে কি রে ভাই, নাম বলতে পারে না কেন, কি সমস্যা, এত নার্ভাস, এত শাই? তো নাম সবচেয়ে কমন প্রশ্ন, নাম জিজ্ঞেস করবে অবশ্যই। সেকেন্ড, আপনাকে জিজ্ঞেস করবে আপনার হোম টাউন, অথবা হোয়ার আর ইউ ফ্রম। প্রশ্নটা থাকে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে আসছেন। আপনার, আপনি যদি চান আপনার গ্রামের বাড়ির ব্যাপারে বলতে পারবেন, অথবা যদি চান আপনি ঢাকা, চিটাগং, সিলেট, বরিশাল যেখানে থাকেন, আপনি যেখানে থাকেন সেটারই আপনি হোম টাউন বানায় দেন, সমস্যা নেই। এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনি আপনার গ্রামের বাড়ি নিয়ে কথা বলতে পারবেন, আপনি আপনার যেখানে থাকেন
কারেন্ট অ্যাড্রেস সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন। বাট এটা নিয়ে খুব বেশি ইয়া করেন না। একটা অ্যান্সার সবাই দেয়, এটা আমি অ্যাভয়েড করতে বলি সবাইকে, যে আই অ্যাম ফ্রম ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ভাই, ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল সিটি, এটা দিয়ে আপনি স্পিকিং পরীক্ষায় কি করতে পারবেন আমাকে বলেন? ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল সিটি, এটা বলে এক্সামিনারকে আপনি কিভাবে ইমপ্রেস করবেন বলেন? প্রতি পরীক্ষায় 10 জনের মধ্যে 9 জন এই অ্যান্সারটা দিচ্ছে। আপনার মনে হয় এক্সামিনার এই যে শুনলে খুব আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, যে বাহ, ঢাকা যে বাংলাদেশের ক্যাপিটাল সেটা সে আমাকে জানাইছে, মানে কত বিশাল একটা কাজ করছে? ভাই, এটার কোনো কোনো লাভ নেই। দয়া করে এইসব কমন অ্যান্সার গুলা অ্যাভয়েড করেন। ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল সিটি, এটা কোনো মাহাত্ম অ্যাড করবে না। আই এম ফ্রম ঢাকা, শেষ। যদি চান লোকাল এরিয়া নিয়ে বলতে পারেন, যে মানে টু বি স্পেসিফিক, অথবা টু বি মানে ইন পার্টিকুলার, আই এম ফ্রম মিরপুর, আর লোক্যালিটি সিচুয়েটেড ইন ঢাকা বা লোকেটেড ইন ঢাকা, ব্যাস। আমি মিরপুর থেকে আসছি, যেটা হচ্ছে উইচ ইজ অ্যান এরিয়া অফ ঢাকা সিটি। বাট ঢাকা যে ক্যাপিটাল সিটি, সব কথাবার্তা বলেন না। মানে সিম্পল ন্যাচারাল অ্যান্সার রাখবেন, ঠিক আছে? এটা নিয়ে এক্সামিনাররা হেভি প্যারা খায়, আমাদেরকে বলে যে ভাই, খালি 10 জনের মধ্যে 9 জন খালি বলে ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, অথবা চিটাগং পোর্ট সিটি অফ বাংলাদেশ। ভাই, এটার কোনো মাহাত্ম নাই ভাই, এটা কইরেন না। আচ্ছা, থার্ড, 3টা টপিক খুব কমন আপনাকে জিজ্ঞেস করবে। একটা হচ্ছে ফ্যামিলি, এটা এক একজন এক এক ভাবে জিজ্ঞেস করে যে ডু ইউ লিভ উইথ ইয়ার ফ্যামিলি? ইয়েস, আই ডু লিভ উইথ মাই ফ্যামিলি। আচ্ছা, অথবা জিজ্ঞেস করতে পারে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? কতজন মেম্বার্স আছে? তা আমরা বলতে পারি দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মি। আমাকে সহ 6 জন মেম্বার আছে। অথবা আর মানে হোয়াট ইজ ইউর অর্ডার ইন ইউর ফ্যামিলি? আপনি কত নম্বর? আই এম দ্য ইয়াংগেস্ট চাইল্ড, আই এম দ্য এল্ডেস্ট চাইল্ড, আই এম দ্য থার্ড চাইল্ড অ্যামাং 5 চিলড্রেন অফ মাই প্যারেন্টস। আমার বাবা মায়ের 5 সন্তানের মধ্যে আমি 3 নাম্বার। তো এইসব কিছু কমন কোয়েশ্চেন থাকে। আচ্ছা, তারপর যেটা ইম্পর্টেন্ট, পড়াশোনা, যে আর ইউ আ স্টুডেন্ট অর আর ইউ আ প্রফেশনাল, অথবা ডু ইউ ওয়ার্ক অর স্টাডি। যদি আপনি বলেন আমি পড়াশোনা করি, তাহলে পড়াশোনা নিয়ে কিছু ফলো আপ কোয়েশ্চেন থাকবে, যে কোথায় পড়েন, কাজ করলে কোথায় কাজ করেন, আচ্ছা, পড়াশোনা করলে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, আচ্ছা, আপনি কি মানে গ্রাজুয়েশন শেষ করছেন কি করেন নাই, তারপর প্ল্যান কি, ফিউচার নেক্সট প্ল্যানস কি আপনার, কাজ হলে এখন কি কোন পজিশনে আছেন, আপনি কি আপনার কাজ এনজয় করেন? জিজ্ঞেস করবে ডু ইউ এনজয়, পড়াশোনা নিয়েও জিজ্ঞেস করে যে ডু ইউ এনজয় ইয়োর স্টাডিজ। আপনি কি আপনার কাজ এনজয় করেন, আপনার পড়াশোনা এনজয় করেন? যদি করি কেন করি, যদি না করি কেন করি না? আমি বলতে পারবো যে আই ডু নট এনজয় মাই স্টাডিজ। ওয়াই? বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ডক্টর, বাট I had to study in economics when I was in university. So I did not have a fascination for economics, and I did not enjoy the subject that much. যেহেতু ইকোনমিক্স এর জন্য আমার ফ্যাসিনেশন ছিল না, আমার খুব একটা আগ্রহ ছিল না, আমি এটা এনজয় করিনি। ব্যাস। আমি যেটাই অ্যান্সার দিব সেটার পক্ষে আমাকে একটা লজিক্যাল রিজন দিতে হবে। আমি যদি বলি যে আমি আমার পড়াশোনা এনজয় করি, কেন এনজয় করি সেটা আমি এক্সপ্লেন করব। আমি যদি বলি আমি এনজয় করি না, কেন করি না সেটা আমি এক্সপ্লেন করবো। তো এই তো, স্টাডি, আপনার নেম, হোম টাউন, ফ্যামিলি, স্টাডি, ওয়ার্ক, এগুলো খুব কমন। নেক্সট প্ল্যানস, ফিউচার প্ল্যানস, এইসব প্রশ্ন আসে, যে সামনের প্ল্যান কি, অথবা আপনার কাজ এনজয় করতেছেন কিনা, করলে কেন, না করলে কেন। আচ্ছা, এই সাবজেক্টে পড়াশোনা করে আপনার এইম কি, অথবা আপনার গোল কি? এইম কি, আপনার গোল কি? অথবা এই যে কাজ করতেছেন, এই কাজের পর আপনার কি করার ইচ্ছা? যে নাও আই এম অ্যান এক্সিকিউটিভ ইন মাই অফিস, আই ওয়ান্ট টু বি প্রমোটেড টু দ্য রোল অফ আ ম্যানেজার। আমি চাই এক্সিকিউটিভ থেকে একটা ম্যানেজারের রোলে আমি যাইতাম, ম্যানেজারের রোলে আমি প্রমোশন পাবো, এটা আমার প্ল্যান, ইচ্ছা, কাজ।
আমাকে যেমন একটা উইয়ার্ড কোয়েশ্চেন করছে, ওয়াই আর ইউ টেকিং দ্য আইএলস এক্সাম? আমি কেন আইএলস এক্সাম দিচ্ছি? খুবই উইয়ার্ড, মানে এটা নর্মালি করে না, করে ফেলছে। আমি বলছি যে হ্যাঁ, আমি আসলে কেমব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পাইছি। তো যেহেতু কেমব্রিজ ইউনিভার্সিটির এডুকেশন হচ্ছে ইংলিশে, অথবা ইউকে, ইউকে কান্ট্রিটার অফিসিয়াল স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আমি যে ইংলিশে প্রফিসিয়েন্ট, টু ডেমনস্ট্রেট মাই ইংলিশ প্রফিসিয়েন্সি আই নিড টু সাবমিট আ প্রুফ, অ্যান্ড আইএলস এক্সাম ইজ দ্য বেস্ট প্রুফ অফ মাই ইংলিশ প্রফিসিয়েন্সি। আমি যে ইংলিশে প্রফিসিয়েন্ট, আমি যে ইংলিশে কথা বলতে পারি, কথা বুঝতে পারি, লিখতে পারি, পড়াশোনা করতে পারি, এটার এটা প্রমাণ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একটা আইএলস এক্সাম দেওয়া। আমি সেই জন্য আইএলস এক্সামটা দিচ্ছি। এটা ছিল আমার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন, ধরেন জব করতাম এখন করি না, আপনি বলতে পারেন যে আই ইউজ টু ওয়ার্ক আনটিল নাও বাট রিসেন্টলি আই হ্যাভ ডিসাইডেড টু টেক আ ব্রেক। ওয়াই? বিকজ আই ওয়ান্ট টু এনজয় লাইফ ফর আ ওয়াইল। আমি কিছুদিন আমার লাইফটা এনজয় করতে চাই। আই থিঙ্ক আই হ্যাভ এনাফ সেভিংস and I think I will go on a vacation. I will go on a vacation to India or to Malaysia. আমি একটু মালয়েশিয়াতে ঘুরতে যাবো কয়েকদিন, ইন্ডিয়াতে ঘুরতে যাব, and after about 2 months I will come back and then I will apply to some other job. 2 মাস পর যখন ফিরে আসবো, আমার মুড ভালো, আমি ফ্রেশ হয়েছি, ভ্যাকেশন থেকে আসছি, ছুটি কাটায় আসছি, খুব ভালো লাগতেছে, এখন আমি নতুন করে আবার অ্যাপ্লাই করবো। ব্যাস, সিম্পল। সবকিছু আপনার অ্যান্সারের মাধ্যমে জাস্টিফাই করবেন, প্রত্যেকটা জিনিসের পক্ষে কারণ সুন্দর করে কারণ দিবেন, যে বলবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ। কোনো কিছুকে নেগেটিভলি দেখাবেন না, এটা ভালো জিনিস। সবসময় পজিটিভ অ্যান্সার দিবেন সবকিছুর। অলওয়েজ ট্রাই টু বি পজিটিভ, গিভ পজিটিভ অ্যান্সার্স। সবাই পজিটিভ জিনিস পছন্দ করে, নেগেটিভ হইলেই মানুষের মানে প্রশ্ন আসে বেশি। অলওয়েজ গিভ পজিটিভ অ্যান্সার্স। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস 1। আমরা আইএলটিএস স্পিকিং টেস্টের একদম ফার্স্ট থেকে শুরু করে অনেক জিনিসপাতি ডিসকাস করছি আলহামদুলিল্লাহ। আমরা একদম ফার্স্ট থেকে যদি আসি, আমরা ডিসকাস করছি যে আইএলটিএস এক্সামের ফরম্যাটটা কি, টেস্টের ফরম্যাটটা কি। টেস্ট হচ্ছে একটা সেমি ফর্মাল ফ্রেন্ডলি কনভারসেশন। খুব সহজ কথা, একটা ফ্রেন্ডলি কনভারসেশন। যিনি আমার ইন্টারভিউয়ার উনি একজন খুব ভালো মানুষ, উনি আমার অফিসের বস না, উনি আমার ফ্যামিলি মেম্বার না, ওনার সাথে আমি জোক করবো না, ইয়ার্কি করবো না, ঠাট্টা মশকরা করবো না। আবার অফিসের বসের সামনে যেমনি ভয় পাই তেমন ভয়ও পাবো না। ওনার সাথে আমি ফ্রেন্ডলি একটা কনভারসেশন করব, খুব একটা ফ্রেন্ডলি আড্ডা দিব, 1-to-1 আড্ডা। উনি আমাকে কোয়েশ্চেন করবে, আমি অ্যান্সার দিব। 15 মিনিটের একটা পরীক্ষা হয়, ফেস টু ফেস হইতে পারে, আবার ভার্চুয়াল হইতে পারে। উনি আমাকে স্ক্রিনে একটা ল্যাপটপের মাধ্যমে ইন্টারভিউ করবে। আচ্ছা, আইএলটিএস পরীক্ষার কিছু শত্রু আছে। শত্রু কি? সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমরা প্রিপারেশন নেই না, আমরা সাফিসিয়েন্ট প্রিপারেশন নেই না। যতটুক প্রস্তুতি নেওয়া দরকার ততটুক প্রস্তুতি আমরা নেই না। আর্মিতে একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। ট্রেনিং হবে খুব কঠিন, যাতে যুদ্ধের সময় যুদ্ধটা আমার কাছে ইজি লাগে। তো আইএলটিএস এর প্রিপারেশনটা আমরা এখানে গাফিলতি করি। আমরা দেরি করে ক্লাসে আসি, ক্লাস মিস দেই, পরে রেকর্ডিং চাই, তাই না? আমাদের আমরা খুব ভিআইপি মানুষ সবাই। হওয়া যে ছিল উল্টা, যে ভাই আমার ক্লাস আছে, আমার সবকিছু বাদ, আমি এখন ক্লাসে যাব, ক্লাস করব, ক্লাসে 2টা কথা বলে 2টা কথা শুনবো। ক্লাস ভালো হয়েছে না খারাপ হয়েছে পরের কথা, আগে দেখি কথাটা কি বলছে। যদি ভালো বলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে, আমার বেনিফিট আসছে। খারাপ হইলেও তো কিছু করার নাই, ঠিক আছে, তাও আমি ক্লাসে ছিলাম, আমি আমার এফোর্ট দিছি, আমি আমার মনোযোগ দিছি, আমি আমার চেষ্টা করছি। তো প্রিপারেশনটা সবসময় সিরিয়াসলি নিবেন, প্র্যাকটিস করবেন অনেক বেশি। আমাদের শত্রু, আমরা প্রিপারেশন নেই না, প্র্যাকটিস করি না। তো যে জিনিসটা আমরা প্র্যাকটিস করি না, যে জিনিসটা আমরা পারি না, সেটা আমাদের কাছে কঠিন লাগে, ডিফিকাল্ট লাগে, ওই জিনিসটা আনকমফোর্টেবল লাগে। আবার মানুষও লজ্জা দেয় যে কিরে পারো না, আমাদের লজ্জা লাগে, হেজিটেশন হয়, নার্ভাস লাগে, টেনশন লাগে, মাথা হ্যাং হয়ে যায়। পরীক্ষার সময় মাথা হ্যাং হয়ে যায়। আবার পরীক্ষার সময় এক্সেসিভ ফর্মালিটি করি, ইন্টারভিউয়ারকে ভয় পাই, খুব হাই লেভেলের গ্রামার ইউজ করার চেষ্টা করি, ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করি,
কঠিন কঠিন ফ্রেজ ইডিয়ম মুখস্থ করে যাই, ধুম ধারাক্কা মারার চেষ্টা করি ভাই, এগুলো দিয়ে উল্টারও 12টা বাজে। অনেকক্ষণ পজ দেই, চুপ করে থাকি, অ্যান্সার দিতে পারি না। সলিউশনস কি কি? আমরা আমাদের প্র্যাকটিস বাড়াইতে হবে। যত পারি আমরা একটা জিনিসকে, দেখেন আমি যদি ক্রিকেটে একটা শট খেলতে না পারি, আমি বারবার শটটা খেলবো, যতবার খেলবো আমার হাত কিন্তু ফুলবে। আমি স্ট্রেট ড্রাইভ, যতবার আমি এই শটটা প্র্যাকটিস করব, একসময় শটটা আমি পারফেক্ট করতে পারবো। তো যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সময় দিবেন, তত আপনার স্কিলটা ডেভেলপ করবে। আর যত বেশি স্কিল ডেভেলপ করবে, আপনার টেনশন কমে আসবে, যে ভাই এটা তো আমি পারি, তাহলে এটা নিয়ে আমি টেনশন করবো কেন? পানি খাওয়া যেমন সহজ কাজ, আইএলটিএস এর স্পিকিং তেমন সহজ কাজ। আমার হেজিটেশন কমে আসবে, ব্রেন হ্যাং করবে না, স্ট্রেস হবে না, নার্ভাস লাগবে না। যখন নার্ভাস লাগবে না, স্ট্রেস হবে না, অটোমেটিক্যালি পরীক্ষাটা আমার কাছে ইজি হয়ে যাবে, কমফোর্টেবল হয়ে যাবে, আমি রিল্যাক্সড হয়ে যাব, যে ভাই আর শান্তির পরীক্ষা, কিসের কি, এক্সামিনের সাথে গল্প করতে যাচ্ছি, 15 মিনিট গল্প করে চলে আসবো, শেষ, মজা করে গল্প করব। কনফিডেন্স থাকবে অন্য লেভেলে, আপনি পারফর্ম করবেন সেই লেভেলে। স্পিকিং ব্যান্ডও আসবে, দারুণ একটা ব্যান্ড, তাই না? আচ্ছা। আর এই এই হচ্ছে আমার ভাই ইব্রাহিম ভাই, ব্যাডমিন্টন খেলা বাদ দিয়ে ক্লাসে জয়েন হয়েছে, এই হচ্ছে আমার ভাই। ক্লাস শেষ করে ব্যাডমিন্টন খেলতে যান, কে মানা করছে? ক্লাস শেষ করে আপনি সারা রাত খেলেন, কোনো সমস্যা আছে? কিন্তু ক্লাসের সময় ক্লাস, সিরিয়াস থাকতে হবে। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট, ফ্লুয়েন্সি এবং কোহেরেন্স, মানে সহজ বাংলায় আপনি কথা বলার সময় ক্লিয়ারলি কথা বলবেন, আপনার কথার পক্ষে আপনি যুক্তি থাকবে, আপনি সঠিক কারণ দিবেন, রিজন দিবেন, প্রপার রিজনের সাথে আপনার কথার যাতে লজিক ঠিক থাকে, যুক্তিভিত্তিক কারণ দিবেন, অযৌক্তিক কোনো রিজন দিবেন না। আর কথা বলার সময় স্মুথ থাকবেন, কন্টিনিউয়াস, সুন্দর করে আপনি ন্যাচারালি কথা বলতেছেন, কোনো পজ নাই, কোনো ব্রেক নাই, রিপিটেড পজ নাই, বারবার আপনি থামতেছেন না, আপনি স্মুথলি, স্পষ্টভাবে, সুন্দর করে, খুব ইজিলি আপনি কথা বলতেছেন। একটু ভোকাবুলারি স্টাডি করব, ওয়ার্ড মুখস্থ করে না, ভোকাবুলারি স্টাডি করব আমরা একটা ডিফারেন্ট ওয়েতে। ভোকাবুলারির উপর লাইভ আসতেছে ইনশাআল্লাহ শুক্রবার, সবাই থাকবেন কিন্তু। আচ্ছা, থার্ড, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আমরা গ্রামারের যতগুলো আইটেম, কতগুলো আইটেম ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি, গ্রামারে কোনো ভুল আছে কিনা, এটার উপর আমার মার্ক কাটা যায়। প্রোনাউন্সিয়েশন, আমি স্পষ্ট করে কথা বলি, আর কিচ্ছু না। প্রোনাউন্সিয়েশনটা আমি স্পষ্ট করে কথা বলবো, আমার কথা যেন এক্সামিনার বুঝতে পারেন, ওনার যাতে বুঝতে সহজ হয়, এটাই। পরীক্ষার দিন কিছু জিনিস আমরা ডিসকাস করছি, কিছু কমন কোয়েশ্চেন ডিসকাস করছি। এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এখন আমি আপনাদের সাথে একটু কথা বলি যে আপনাদের কি কি, আমরা সেকেন্ড ক্লাস ইনশাল্লাহ পার্ট 1 এর যে জেনারেল টপিক থাকে ওটা নিয়ে ক্লাস করব, পরের ক্লাসে কিউ কার্ড, পরের ক্লাসে পার্ট 3, এভাবে করে এক একটা ক্লাস যাবে।